আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন, আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তোমাকে পেতে চাই সিজন 2 পর্ব 3। আসলে কি বলুন তো আন্টি, এটা 2025, 1947 সাল নয়। সময় অনেক আপডেট হয়েছে। মানদাতার আমলে চিন্তা ভাবনা নিয়ে এখন চললে তো হবে না। শিক্ষিত হয়েও কিছু লোকজন সমাজকে অশিক্ষিত বানিয়ে রেখেছে। আগে কে কি করতো, কি হতো না, সেটা এখন দেখলে হবে না। কারণ এখন দেশ উন্নত হয়েছে, কিন্তু মানুষগুলো হতে পারেনি এখনো। আগেকার দিনে মানুষ 50 পয়সা দিয়ে কত কিছু কিনতে পারতো। 50 পয়সাটাই তখন 50,000 টাকার সমান ছিল। কিন্তু এখন 10,000 টাকাতে সংসারও ঠিক মতো চলে না। আর আমি বুঝি না মানুষজন সেম জেন্ডার ভালোবাসাকে মেনে নিতে পারে না কেন। প্রেম করে বিয়ে করলে পরে যদি ডিভোর্স হয় তখন বাড়ির লোক বলবে, বলেছিলাম তখন কিন্তু তুই শুনিসনি, এবার তুই যা ইচ্ছা কর। আর সেম জিনিস যদি বাড়ির দেখা ছেলের সাথে বিয়ে করার পর ডিভোর্স হয় তখন বাড়ির লোক বলবে, মারে সবই কপাল, কি করবি বল, একটু মানিয়ে নে। মেয়ে হয়ে জন্মেছিস, মানিয়ে তো নিতেই হবে। স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর বিয়ের পর। তোর ভাগ্যে ছিল তাই হয়েছে, ভাগ্য কি আর খণ্ডন করা যায় বল মা? এই দুটো লজিক কেউ আমাকে বোঝাতে পারবেন না, কারণ কোনো লজিকই নেই। যে যার সাথে থাকতে চায় তাকে তার সাথে মেনে নেওয়াই ভালো, এতে অনেকগুলো জীবন বেঁচে যায়। আর তাছাড়া আপনারা জানেন কি, ইন্ডিয়াতে এখনো সমপ্রেম লিগাল হলো না কেন জানি না, কিন্তু জানেন কি, অ্যাজ অফ 2025 same-sex marriage is legal in 38 countries. The first country to legalize same-sex marriage was the Netherlands in 2001. Other countries that have legalized same-sex marriage include Canada, Spain, South Africa, Norway, and the United States, among others. Some notable examples include Taiwan, which became the first place in Asia to legalize same-sex marriage in 2019. The Thailand, which recently became the first Southeast Asian nation to do so. মোদ্দা কথা হচ্ছে, বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না। দেশের মধ্যে দুটো একটা মানুষ, যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না, আর গভীর রাত্রে হাত জোর করে বলে, কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি? কর্তা বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই, ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। তারা বলে, ভয় করে যে কর্তা বলেন, সেইখানেই তো ভূত। এর সারমর্ম যদি বুঝতে পারেন তাহলে আশা করছি আমি আপনাদের কি বলতে চাইছি সেটাও ভালো করে বুঝতে পারবেন। এই কথাগুলো শুনে রাগিনী দেবী এবং অখিলবাবু মনে মনে খুবই অনুতপ্ত হলেন। মনে মনে ভাবছিলেন, এগুলো যদি 12 বছর আগে একটু ভেবে দেখতাম তাহলে আমাদের মেয়েটাকে আজ এই অবস্থায় দেখতে হতো না। মেয়েটা কথাগুলো ঠিকই বলেছে। তখন আমরা বিবেক, আবেগ সবকিছুই হারিয়েছিলাম। শুধু ভেবে গেছি সমাজ কি বলবে। ছি ছি ছি, আমরা বাবা মা হয়ে এত নিচু মানসিকতা কি করে হতে পারলাম? রাগিনী দেবী পরিস্থিতি সামাল দিতে বললেন, আচ্ছা চলো, অনেক বেলা হলো, গল্প করতে করতে এবার খেতে বসবে চলো, তারপর আবার গল্প করো না হয়। সবাই খাবার টেবিলে বসলো। রাগিনী দেবী সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজেও ওদের সাথে বসে পড়লেন খেতে। খেতে খেতে সবাই টুকটাক গল্প করছিল, কিন্তু এর মাঝে ঈশা ভাতের প্লেট নিয়ে বসে আছে আর ভাতের মধ্যে আঙুল দিয়ে আঁকিবুকি কাটছে। রাগিনী দেবী এই জিনিসটা লক্ষ্য করতে ঈশাকে বলল, কি রে মা, কি হয়েছে, কিছুই খাচ্ছিস না? তখন থেকে ভাত নিয়ে বসে আছিস। ঈশা বলল, মা ভালো লাগছে না, খাবো না। রাগিনী দেবী বললেন, মা এরকম করিস না, দুগাল অন্তত খা, না হলে শরীর খারাপ করবে। সকালেও ঠিক করে কিছু খাসনি। ঈশা এতক্ষণ ধরে নন্দিনীকে বেশ এড়িয়েই চলছিল, কিন্তু এখন ঈশা আর যাবে কোথায়? ঈশা খাবারের প্লেট থেকে মুখ তুলতেই সামনে বসে থাকা নন্দিনীর সাথে চোখাচোখি হয়। নন্দিনী একটা ছোট্ট স্মাইল করে।
আর ঈশা তাড়াতাড়ি মাথা নিচু করে নেয়। তখন ওর মাথায় আবার সেই পরশুদিনের ঘটে যাওয়া ঘটনাটা চোখে ভাসছে। ঐশীর প্রতিচ্ছবি বারবার আসছে ঈশার মনে। এমন সময় ঈশার হঠাৎই প্যানিক অ্যাটাক শুরু হয় এবং চেয়ার থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। রাগিনী দেবী এবং নিকিতা ঈশাকে ধরে ঘরে তুলে নিয়ে যায়। অখিলবাবু এক মুহূর্ত দেরি না করে মিস্টার মুখার্জিকে ফোন করেন। ঈশা ওনার আন্ডারে চিকিৎসাধীন ছিল। মিস্টার জয় মুখার্জি বললেন, আমি এক্ষুনি যাচ্ছি। ততক্ষণ আপনি এক কাজ করুন, কাউকে বলুন একটু ঠান্ডা জল নিয়ে ঈশার হাত পা গুলো যেন ভালোভাবে স্পঞ্জ করে দেয়। সেই মতো রাগিনী দেবী ঠান্ডা জল নিয়ে এলে নিকিতা বলল, আন্টি আমাকে দিন, আমি করে দিচ্ছি। নিকিতা পরম যত্নে ঈশার মুখ হাত স্পঞ্জ করে দিল। কপালের উপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। ঈশার জন্য নিকিতার কষ্টগুলো কেমন মোচড় দিল। ততক্ষণে মিস্টার মুখার্জি উপস্থিত হলেন। উনি অখিলবাবু এবং রাগিনী দেবীকে ঘরে থাকতে বলে ওদেরকে একটু বাইরে যেতে বললেন। ডক্টর বললেন, দেখুন ও কলকাতায় ফেরার সাথে সাথে ওর পুরনো ট্রমাও ফিরে এসেছে। যে কারণের জন্য বলেছিলাম ওর কলকাতায় থাকা ঠিক নয়, বাইরে পাঠিয়ে দিন। ওর কলকাতায় ফিরে আসা উচিত হয়নি। তবে আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কাল সকালের আগে উঠবে না, একটু রেস্ট নিক। আর স্লাইনটা চলুক কাল অবধি। 24 ঘন্টা একটু চোখে চোখে রাখবেন। তারপর কতটা কি রিকভারি হয় সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করতে হবে। অখিলবাবু মিস্টার মুখার্জিকে গেট অবধি এগিয়ে দিতে গেলেন। তখন নিকিতা আর নন্দিনী ঘরে গেল। ঘরে গিয়ে দেখেন রাগিনী দেবী ঈশার মাথার কাছে বসে কাঁদছেন। রাগিনী দেবীকে সামলাতে নিকিতা ওনাকে জড়িয়ে ধরে বলল, আন্টি কাঁদবেন না, আমরা সবাই আছি তো, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, একদম চিন্তা করবেন না। রাগিনী দেবী একটু স্থিতিশীল হয়ে নিকিতাকে বললেন, মা একটা উপকার করবে আমার? নিকিতা, আরে এরকম ভাবে বলছেন কেন? অবশ্যই আমি চেষ্টা করব হেল্প করার। কি করতে হবে শুধু বলুন। রাগিনী দেবী, তুমি যদি কটা দিন ঈশার কাছে থাকতে তাহলে ভালো হতো। আসলে এখানে ওর কোনো বন্ধু নেই তেমন। আমি আর ওর বাবা থাকলেও বা সব কথা কি আমাদের সাথে বলা যায়? তোমার সাথে থাকলে যদিও কথা বলে ওর মনটা হালকা হয়, তাই জন্য বললাম। নিকিতা, আরে এই ব্যাপার, এটা কোনো সমস্যাই নয় আন্টি। আমি কালকেই চলে আসবো ব্যাগপত্র গুছিয়ে। আর আমারও ভালো লাগবে আপনাদের সাথে সময় কাটাতে পারলে। আপনি একদম চিন্তা করবেন না এটা নিয়ে, আমি আছি। রাগিনী দেবী একটু আশ্বস্ত হলেন নিকিতার কথায়। নিকিতা বললেন, আন্টি আজ তাহলে আসছি। রাগিনী দেবী বললেন, এ মা কেন? আমি তো তোমাদের ডিনারেরও ব্যবস্থা করেছিলাম। নিকিতা, আরে না আন্টি, অন্য আরেকদিন। ঈশার এরকম অবস্থা আর আমরা এরকম করে ওকে ছাড়া মজা করব, সেটা কি হয়? ও সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি, তখন বড় করে পিকনিক করব আমরা সবাই মিলে। রাগিনী দেবী বললেন, খুব মিষ্টি মেয়ে তুমি, কত সুন্দর গুছিয়ে কথা বলো। আচ্ছা তাহলে সাবধানে যেও। নিকিতা, হ্যাঁ আন্টি আসছি, কাল সকালে চলে আসবো, চিন্তা করবেন না কিন্তু একদম। এই বলে নিকিতা আর নন্দিনী বেরিয়ে গেল। পরের দিন সকাল সকাল নিকিতা চলে এলো ঈশাদের বাড়ি। কলিং বেল বাজাতে রাগিনী দেবী এসে দরজা খোলেন। অখিলবাবু লিভিং রুমে বসে খবরের পেপার পড়ছিলেন। রাগিনী দেবী বললেন, বসো, তোমার জন্য টিফিন নিয়ে আসছি। উনি কিচেনের দিকে চলে গেলেন। নিকিতা আঙ্কেলের সাথে গল্প করতে করতে রাগিনী দেবী চলে এলেন ব্রেকফাস্ট নিয়ে। নিকিতা জিজ্ঞাসা করলো, আন্টি ঈশাকে দেখছি না? রাগিনী দেবী বললেন, কালকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তো, তাই এখনো ওঠেনি। তুমি আর আঙ্কেল খাও, আমি ওকে উঠিয়ে খাইয়ে দিয়ে আসি। নিকিতা, আরে আন্টি আমি যাচ্ছি, আমাকে দিন প্লেটটা, আর আমার খাবারটাও নিয়ে যাচ্ছি উপরে। তুমি আর আঙ্কেল খেয়ে নাও, আমি এসে গেছি যখন, তখন আর কোনো চিন্তা নেই। ঈশার দায়িত্ব এখন থেকে আমার। ঈশা দুজনের খাবার নিয়ে উপরে চলে গেল। ঈশাকে ঘুমন্ত অবস্থায় কি কিউট লাগছে, একদম যেন ছোট্ট বাচ্চা। ঈশার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকে ঈশা ঈশা বলে। ঈশার কিউট মুখটা দেখে নিকিতা আবেগবশত ঈশার কপালে একটা ছোট্ট চুমু এঁকে দিল। নিকিতার স্পর্শে ঈশার ঘুম ভাঙলো। ঘুম ভাঙা অস্পষ্ট চোখে তাকাতে ঈশার সামনে ঐশীর প্রতিচ্ছবির জাগরণ ঘটলো আবার। নিকিতার বদলে ঈশা ঐশীকে দেখছে। ঈশা তড়িঘড়ি উঠে নিকিতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। নিকিতাকে জড়িয়ে ধরে বলে, তুমি এসেছো?
তুমি কোথায় চলে গেছিলে আমায় ছেড়ে? কত খুঁজলাম তোমায়, কিন্তু পেলাম না। তুমি জানো, তোমাকে আমি 12 বছর আগেও খুঁজেছি, সারা শহর জুড়ে তন্ন তন্ন করে। তোমার পুরনো বাড়িতেও গেছিলাম। পাশের বাড়ির আন্টি বলেছিলেন তোমরা নাকি চলে গেছো অন্য কোথাও বাড়ি বিক্রি করে দিয়ে। তুমি এমন কেন করলে ঐশী? তুমি তো বলেছিলে বলো যে তুমি আমাকে ছেড়ে কখনো কোনোদিন যাবে না। তুমি আমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারো না। তাহলে এই 12 বছর কি করে আমার থেকে দূরে থাকলে বলো আমায়? আজ সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ঈশা পাগলের মতো উদ্বিগ্ন হয়ে গেছিল। নিকিতা ওকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হলো। ঈশার আবার প্যানিক অ্যাটাক শুরু হয়। নিকিতার কাঁধে মাথা রেখেই অজ্ঞান হয়ে যায়। নিকিতা সঙ্গে সঙ্গে চিৎকার করে আন্টি আন্টি বলে রাগিনী দেবী ছুটে আসে উপরে। এসে দেখে মেয়ে অজ্ঞান হয়ে গেছে। অখিলবাবুকে বলেন মিস্টার মুখার্জিকে ফোন করতে। অখিলবাবু মিস্টার মুখার্জিকে ফোন করতে উনি বললেন ঈশাকে এক্ষুনি ওনার রিহ্যাব সেন্টারে নিয়ে যেতে। আগে যেখানে ঈশা ট্রিটমেন্ট এর জন্য ভর্তি হয়েছিল, ঈশা 2 বছর ওই রিহ্যাব সেন্টারে কাটিয়েছিল 12 বছর আগে। রাগিনী দেবী, নিকিতা আর অখিলবাবু মিলে ঈশাকে নিয়ে গেল সেন্টারে। ঈশা মিস্টার মুখার্জি বললেন কয়েকটা ইঞ্জেকশন দিচ্ছি আমি, আশা করছি 6 ঘন্টা মতো শান্ত থাকবে। স্লাইন আর ঘুমের ইঞ্জেকশনটা আবার দিয়েছি। কিন্তু অখিল, তোমার মেয়ের অবস্থা কিন্তু ভালো নয়, আগের থেকে আরো খারাপ হচ্ছে আস্তে আস্তে। তুমি যত তাড়াতাড়ি পারো ঐশীকে খোঁজার চেষ্টা করো, না হলে কিন্তু ঈশা পাগল হয়ে যাবে। ওর মেন্টাল হেলথ ঠিক করা সম্ভব নয়। ঈশাকে ঠিক করতে পারলে ঐশী পারবে একমাত্র। অ্যাজ সুন অ্যাজ পসিবল ঐশীকে খুঁজুন আর নিয়ে আসুন এখানে। অখিলবাবু এবং রাগিনী দেবী ভীষণ চিন্তায় পড়লেন, কারণ 12 বছর আগে যখন ঈশার এরকম অবস্থা হয়েছিল তখনও ওকে খোঁজার চেষ্টা করেছিল। ঐশীদের পুরনো বাড়িতেও গেছিল, কিন্তু পায়নি। অখিলবাবু আবারও এক বুক আশা নিয়ে ঐশীকে খুঁজতে লাগলো। চেনা পরিচিত যতজন ছিল সবাইকে একে একে ফোন করলেন। কেউই ঐশীর হদিস দিতে পারলেন না। সবশেষে একজনই পড়ে থাকলো, যে ঐশী আর ঈশার কলেজের কমন ফ্রেন্ড ছিল। ওকে ফোন করতে ও বলল আমি শুনেছিলাম 12 বছর আগে পুজোর সময় ওই দশমীতে বোধ হয়, ঠিক মনে পড়ছে না স্পষ্ট, তবে ওরকমই হবে। ওরা ফিরছিল গাড়ি করে হাইওয়ে দিয়ে, সেই সময় একটা লরির সাথে ওদের অ্যাক্সিডেন্ট হয়। তারপর ওদের খোঁজ আর কেউ জানে না। এই ঘটনাটা শুনে রাগিনী দেবী এবং অখিলবাবু খুবই ভেঙে পড়লেন। ওরা মনে মনে ভেবেই নিলেন যে ঈশাকে আর সুস্থ করতে পারবেন না ওনারা কোনোভাবেই। অখিলবাবু তাও একবার ঐশীদের পুরনো বাড়িতে গেলেন। ওই বাড়িতে গিয়ে দেখলেন ওখানে এখন অন্য একটা পরিবার থাকেন। ওদের কাছেই ঐশীরা বাড়িটা বিক্রি করেছিলেন। অখিলবাবু এক বুক কষ্ট নিয়ে ফিরে আসেন হসপিটালে। নিকিতা অখিলবাবু এবং গীতা দেবীকে ভরসা দিতে বলল আমি আছি, তোমরা চিন্তা করো না, আমি সামলিয়ে নেব সবটা। তোমরা বাড়ি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি ঈশার কাছে আছি। তোমাদের একটু রেস্টের দরকার। তোমরা এলে তারপর না হয় আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার আসবো। ওনারা যেতে না চাইলেও নিকিতা জোর করে ওনাদের পাঠিয়ে দেন। নিকিতা ঈশার কাছেই বসে থাকে। দেখতে দেখতে 6 ঘন্টা প্রায় কেটে যায়। ঈশার জ্ঞান ফিরতে আবারও ঐশী ঐশী করে পাগলের মতো আচরণ করতে থাকে। নিকিতা ঈশাকে জড়িয়ে ধরে শান্ত করে। কিচ্ছু হয়নি, শান্ত শান্ত, আমি তোমার কাছেই আছি, কোথাও যাইনি। একটু শান্ত হয়ে দেখো আমার দিকে, আমি তোমার কাছেই আছি। ঈশা একটু শান্ত হয়ে নিকিতার দিকে তাকায়। নিকিতার মুখে ঐশীর প্রতিচ্ছবি খুঁজে পায় ঈশা। নিকিতার উপর ঝাঁপিয়ে পড়ে ওকে জড়িয়ে নেয় নিজের সাথে আষ্টে পিষ্টে, আর বলতে থাকে এই তো আমার ঐশী, এই ঐশী আমার কাছেই আছে, কোথাও যেতেই পারে না আমার ঐশী। আমি যেতে দেব না কোথাও তোমায়, এরকম ভাবেই ধরে রাখবো, ছাড়বো না, ছাড়বো না আমি, কেউ ছাড়াতে পারবে না আমার থেকে তোমায়। এইসব বিড়বিড় করতে করতে অজ্ঞান হয়ে যায় আবারও ঈশা। নিকিতা ওকে শুয়ে দিয়ে মিস্টার মুখার্জিকে ডেকে আনেন। নিকিতা মিস্টার মুখার্জিকে জিজ্ঞাসা করে ঈশার অতীতের ব্যাপারে। মিস্টার মুখার্জি বললেন একটি মেয়ে ছিল ঐশী বলে, ঈশা ওকে খুব ভালোবাসতো নিজের থেকেও বেশি, কিন্তু 2 তরফের বাড়ির লোকজন মেনে না নেওয়ায় দুজনে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে ঈশা ট্রমাটাইজড হয়ে যায়। রিকভারি হতে হতে প্রায় 2 বছর সময় লাগে। তারপর আমি সাজেস্ট করেছিলাম ওকে বাইরে পাঠানোর কথা। কলকাতায় থাকলে ওকে সামলানো যেত না। এখন যেমন করছে দেখছো তো।
এরকমই করতো। বাইরে গিয়ে তাও ঠিক ছিল, কিন্তু যখন থেকে কলকাতায় ফিরেছে তখন থেকে ওর ট্রমা আবার ফিরে এসেছে। ঈশার অতীত শুনে এবং ঈশাকে এরকম অবস্থায় দেখে নিকিতার চোখ ভিজে এলো। নিকিতা ছুটে ওয়াশরুমে চলে গিয়ে ডোর লক করে সিঙ্কের জলটা ছেড়ে অঝরে কাঁদতে লাগলো। ওদিকে অখিলবাবু এবং রাগিনী দেবী ফিরে আসেন। নিকিতাকে খোঁজাখুঁজি করে দেখেন ওয়াশরুমে। নিকিতাকে বাইরে থেকে ডাকতে থাকেন রাগিনী দেবী। নিকিতা চোখে মুখে জল দিয়ে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে আসে। রাগিনী দেবী বলেন, যাও তুমি এবার গিয়ে ফ্রেশ হয়ে আসো, এই নাও চাবি, আর তোমার জন্য খাবার রাখা আছে ডাইনিং টেবিলে, খেয়ে নিও একটু গরম করে। নিকিতা বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে।